70% of the subject of tort law is covered by negligence. আজকে আমরা পড়ব tort subject এর important chapter negligence. I am Ayman Khan and you're watching vlog. Negligence মানে হচ্ছে breach of a legal duty to take care which results in damages to the claimant. Negligence প্রমাণ করতে আমাদের চারটা ক্রাইটেরিয়া লাগবে. Duty, breach of duty, causation which results in loss to the claimant and remoteness of damages. তিনটা সিচুয়েশনে অলওয়েজ tort law রেকগনাইজ করে যে এখানে একটা ডিউটি আছে। একটা হচ্ছে হলো পার্সোনাল ইনজুরি, সেকেন্ডটা হচ্ছে হলো প্রপার্টি ড্যামেজ এবং তৃতীয় নাম্বার হচ্ছে হলো কনসিকুয়েন্সিয়াল লস। প্রথমে আমরা পড়ব নেগলিজেন্সের প্রথম ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে হলো ডিউটি। ডিউটির সংজ্ঞা খুবই সিম্পল। এটা এস্টাবলিশ হয়েছিল বিভিন্ন কেস লর মাধ্যমে। যে কেস লতে দেখা গেছে যে একটা ডিউটি হতে পারে একটা ডক্টরেট টু পেশেন্ট, ড্রাইভার টু প্যাসেঞ্জার্স, একটা কোম্পানি এবং দেয়ার কাস্টমার্স। যেমন ডনক ভার্সেস স্টিভেনসন কেসের মধ্যে দেখা গিয়েছিল একটা বিয়ারের বোতলের মধ্যে একটা শামুক পাওয়া গিয়েছিল দেখে কোর্ট বলেছিল এটা সম্পূর্ণ লায়াবিলিটি কোম্পানির, এবং তখন থেকেই একটা প্রিন্সিপাল ডেভেলপ হয়েছিল যেটার নাম হচ্ছিল নেবার প্রিন্সিপাল। এই ডনক ভার্সেস স্টিভেনসন কেসটা ল অফ নেগলিজেন্সের উপর অনেক ভালো একটা প্রভাব ফেলেছে। তো আমরা জানতে পারলাম এরকম কেস ল দ্বারা আমরা ডিউটি বার করতে পারি। কিন্তু নতুন সিচুয়েশন যদি হয়, নতুন এমন সিচুয়েশন হয়, তখন আমরা কি করব? তখন একটা কেস আছে যেটার নাম হচ্ছে ক্যাপারো ভার্সেস ডিকম্যান। এই কেসের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে একটা নতুন সিচুয়েশনে ডিউটিটা অ্যারাইজ করে। ক্যাপারো ভার্সেস ডিকম্যান কেসের মধ্যে তিনটা ক্রাইটেরিয়া বার করা হয়েছিল, যেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে ডিফেন্ডেন্টের ডিউটি আছে কিনা। তিনটা ক্রাইটেরিয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে রিজনেবল ফোর্সিবিলিটি। কেস রেফারেন্স হচ্ছে ল্যাংলি ভার্সেস ড্রে। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে হলো প্রক্সিমিটি অফ রিলেশনশিপ। কেস রেফারেন্স হচ্ছে হিল ভার্সেস চিফ কনস্টেবল অফ ওয়েস্ট ইয়র্কশায়ার। এন্ড থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে জাস্ট ফেয়ার এন্ড রিজনেবল। কেস রেফারেন্স হচ্ছে ম্যাকফার্লেন ভার্সেস স্টেসাইড হেলথ বোর্ড। রিজনেবল ফোর্সিবিলিটি মানে হচ্ছে ডিফেন্ডেন্ট কতটুকু জানতো যে তার কাজ দ্বারা ক্লেমেন্টের ক্ষতি হবে। প্রক্সিমিটি অফ রিলেশনশিপ হচ্ছে ডিফেন্ডেন্ট যে কাজটা করেছিল সেটা কি ক্লেমেন্টকে উদ্দেশ্য করে করেছে কিনা। জাস্ট ফেয়ার এন্ড রিজনেবল হচ্ছে ডিফেন্ডেন্টের উপর কতটুকু দায়িত্ব আরোপ করা যায়। এখন আমরা জানবো নেগলিজেন্সের সেকেন্ড ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে ব্রিচ অফ ডিউটি। কেস রেফারেন্স হচ্ছে ব্লাইথ ভার্সেস বার্মিংহাম ওয়াটার কোম্পানি। ডিউটি ব্রিচ কখন কখন হবে? আমরা আগেই বলেছিলাম ডিউটি ব্রিচ তখনই হবে যখন ক্লেমেন্টের পার্সোনাল ইনজুরি হয়, প্রপার্টি ড্যামেজ হয় অথবা কনসিকুয়েন্সিয়াল লস হয়। ডিফেন্ডেন্টের ডিউটি ব্রিচ হবে না যদি ক্লেমেন্ট সাইকিয়াট্রিক ইনজুরি সাফার করে, ইকোনমিক লস সাফার করে অথবা ক্লেমেন্ট যদি একটা পাবলিক অথরিটি হয়ে থাকে। ইংলিশে এই ব্রিচ অফ ডিউটির সংজ্ঞাটা এরকম হবে যে a person is in breach of duty if he does something which a reasonable person won't do so, or if he does not do something which a reasonable person would do so. ব্রিচ অফ ডিউটিরও চারটা ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট হচ্ছে হলো রিজনেবল ফোর্সিবিলিটি। কেস রেফারেন্স হচ্ছে রো ভার্সেস মিনিস্ট্রি অফ হেলথ। সেকেন্ডটা হচ্ছে ম্যাগনিটিউড অফ রিস্ক। কেস রেফারেন্স হচ্ছে বোল্টন ভার্সেস স্টোন। থার্ডটা হচ্ছে ইউটিলিটি অফ ডিফেন্ডেন্টস কন্ডাক্ট। কেস রেফারেন্স হচ্ছে ওয়াট। অ্যান্ড ফোর্থটা হচ্ছে practicability of precautions। কেস রেফারেন্স হচ্ছে ল্যাটিমার ভার্সেস AEC। রো ভার্সেস মিনিস্ট্রি অফ হেলথ কেসের মধ্যে দেখা গেছিল ডক্টর তার পেশেন্টকে একটা ইনজেকশন পুশ করেছিল যেটার মধ্যে ফেনল ছিল, এবং এই ফেনলের কারণে ক্লেমেন্টের অনেক বেশি ইনজুরি হয়েছিল। এখানে ডিউটি প্রেজেন্ট ছিল কিন্তু তার ইনজুরিটা রিজনেবল ছিল না, সো এই কেসটার মধ্যে নেগলিজেন্স হয়নি। আমরা ব্রিচ অফ ডিউটি যে চারটা রিকোয়ারমেন্ট পড়লাম, এই চারটা রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি রিজনেবল পার্সনদের জন্য, কিন্তু প্রফেশনাল পার্সনদের জন্য একটা ডিফারেন্ট টেস্ট আছে যেটার নাম হচ্ছে বোলাম টেস্ট। বোলাম কেসের মধ্যে এটা বলা হয়েছিল যে if a professional person does something which another professional person will not do so, and if a professional person does not do something which a reasonable professional person would have done so. এটা মানে হচ্ছে এটাই যে প্রফেশনাল পার্সন যদি এমন কোনো কাজ করে যেটা অন্য কোনো প্রফেশনাল পার্সন করতো না, অথবা প্রফেশনাল পার্সন এমন কোনো কাজ না করে যেটা অন্য কোনো প্রফেশনাল পার্সন করতো। কিন্তু বলিথো ভার্সেস সিটি হ্যাকনি এরিয়া সিসি কেসের মধ্যে এই আগের বোলাম টেস্টকে ওভাররুল করে একটা নতুন রুল দিল যে এখন থেকে কোর্টরা তাদের ডিসক্রিপশনে বলবে যে একটা প্রফেশনাল ব্রিচ করেছে কি না। এখন আমরা জানবো নেগলিজেন্সের তৃতীয় নম্বর ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে হলো কজেশন। দেয়ার আর টু টাইপস অফ কজেশন। একটা হচ্ছে হলো ফ্যাকচুয়াল কজেশন অ্যান্ড একটা হচ্ছে হলো লিগাল কজেশন। ফ্যাকচুয়াল কজেশন এটাই বলে যে ক্লেমেন্টের ক্ষতি হতো না যদি না ডিফেন্ডেন্ট সেই কাজটা করতো। এটাকে বলা হয় বাট ফর টেস্ট, যে কেসটার রেফারেন্স হচ্ছে ব্যারেট। আরেকটা গুরুত্বপূর্ণ কেস আছে যেটার নাম হচ্ছে চেস্টার ভার্সেস আফশার। এই কেসটা হচ্ছে মেডিকেল নেগলিজেন্স নিয়ে, যেখানে দেখা গেছে একটি ডক্টরকে যখন একটা পেশেন্টকে সে বলবে একটা অপারেশনের ব্যাপারে, তখন তার
পুরা রিস্ক এবং তার পসিবিলিটিগুলা ক্লিয়ার করে বলতে হবে, আর যদি না বলে তাহলে কজেশন স্যাটিসফাই হয়ে যাবে। সেকেন্ড কেসটা হচ্ছে ম্যাক ঘি। এই কেসের মধ্যে দেখা গেছে যদি অনেকগুলা কজেশনের কারণে ক্লেমেন্টের কোনো লস সাফার হয়, তখন ডিফেন্ডেন্ট যেগুলোর জন্য লায়াবল এবং যেই কার্যের জন্য তার লসটা আরো বেড়ে গিয়েছে এই কারণের জন্যই ডিফেন্ডেন্ট লায়াবল হবে। তৃতীয় কেসটা হচ্ছে ফেয়ার চাইল্ড ভার্সেস গ্ল্যান হ্যাভেন। এই কেসের মধ্যে দেখা গেছে যে যখন কোনো স্পেসিফিক মানুষকে বার করা যাচ্ছে না যে কার লস হয়েছে, তখন ডিফেন্ডেন্ট সবগুলো মানুষের জন্য লায়াবল হবে। চতুর্থ কেসটা হচ্ছিল হডসন ভার্সেস বার্কশায়ার, যেখানে দেখা গেছে একটি ডক্টর তখনই লায়াবল হবে যদি পেশেন্টের অপারেশনের সাকসেস রেট 51%-এর বেশি হয়। কিন্তু গ্রেগ ভার্সেস স্কট কেসে দেখা গেছে যে যদি পেশেন্টের রিকভারি চান্স মাত্র 50%-এর কম হয়, তখন ডক্টরকে সে লায়াবল করতে পারবে না। আমাদের জেনে রাখা ভালো কাকে ইন্টারভিনিং অ্যাক্ট বলে এবং কাকে সাকসেসিভ কজেশন বলে। ইন্টারভিনিং অ্যাক্ট হচ্ছে যখন there is a link between defendant's original act and further loss of the claimant. যেমন ডিফেন্ডেন্ট সাপোজ ক্লেমেন্টকে বাড়ি মেরে পা ভেঙে ফেললো, ভাঙার পর ডক্টর তাকে বলেছে বেড রেস্ট করতে ক্লেমেন্টকে, এবং ক্লেমেন্ট একবার উঠতে গিয়ে এবং সে পড়ে যায় এবং আরো ব্যথা পায়। এখানে যখন ক্লেমেন্টের ফার্দার লস হবে, এই লসের জন্য লায়াবল হবে হলো ডিফেন্ডেন্ট। এটাই হলো ইন্টারভিনিং অ্যাক্ট। সাকসেসিভ কজেশন তখনই হবে যখন there is no link between defendant's original act and the further loss of the claimant. যেমন ডিফেন্ডেন্ট ঠিকই পা ভেঙে ফেললো ক্লেমেন্টের, কিন্তু অন্য একজন মানুষ ক্লেমেন্ট কেটে গুলি মারলো, গুলি করার যে লসটা হবে সেটার জন্য ডিফেন্ডেন্ট লায়াবল না। এটাই হলো সাকসেসিভ কজেশন। বেকার কেসে দেখা গেছে যে ডিফেন্ডেন্টের নেগলিজেন্সের কারণে ক্লেমেন্টের স্যালারি 50,000 থেকে 25,000-এ নেমে গেছে, কিন্তু রাস্তাতে যাওয়ার সময় ক্লেমেন্টকে আরেকজন গুলি করেছিল, যে কারণে ক্লেমেন্টের একটা পা কেটে ফেলে দেওয়া হয়। কিন্তু কোর্ট বলেছে যে এখানে ডিফেন্ডেন্টের লায়াবিলিটি শুধু ওই স্যালারি কমে যাওয়ার মধ্যেই, পরে যে গুলি করেছিল সেটার জন্য ডিফেন্ডেন্ট লায়াবল না। ইন্টারভিনিং অ্যাক্টের একটা ফেমাস কেস, তার নাম হচ্ছে হলো জবলিং, যেখানে দেখা গেছে যে ডিফেন্ডেন্টের নেগলিজেন্সের কারণে সিয়ের ব্যাক পেইন হয় এবং এই ব্যাক পেইনটা ন্যাচারালি ইনক্রিজ করে যায়, যেটার কারণে ফার্দার লস হয় ক্লেমেন্টের। কোর্ট বলেছে এখানে ডিফেন্ডেন্টের লায়াবিলিটি পুরোটাই, কারণ এই ডিফেন্ডেন্ট যদি ব্যাক পেইনটা না দিত তাহলে তার ফার্দার লস হতো না। ডিফেন্ডেন্ট লায়াবল হবে না যদি ক্লেমেন্টের লসটার কারণ হচ্ছে আরেকজন। কেস রেফারেন্স হচ্ছে নাইটলি ভার্সেস জোনস। ডিফেন্ডেন্ট আবার লায়াবল হবে না যদি ক্লেমেন্টের লসের কারণ উনি নিজেই। কেস রেফারেন্স হচ্ছে হলো ম্যাকাও অ্যান্ড কার্কহাম। নেগলিজেন্সের চতুর্থ ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে রিমোটনেস অফ ড্যামেজ, পলেমিস কেসের মধ্যে পাওয়া যাবে। ইউ আর ওয়াচিং ভ্লগ। আপ নেক্সট, economic loss, psychiatric injury, and public authorities. Like this page and share with your classmates.